প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আইসিটি বইয়ের নতুন একটি বিষয় নিয়ে কথা বলবো। আমরা তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের স্ক্রিনে যে লেখাটি রয়েছে যে কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং। এটি আমাদের বইয়ের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই অধ্যায়ে নতুন একটি বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো। আশা করি এর আগের ২ টি ক্লাস বা ভিডিও লেকচার তোমরা দেখেছো। আমি আশা করেছিলাম তোমরা আরো বেশি সংখ্যক স্টুডেন্ট তোমরা এই ভিডিওগুলো দেখবে এবং কমেন্টের জায়গায় তোমরা বিভিন্ন ধরনের প্রশ্ন বা কোনো ধরনের ফিডব্যাক যদি থাকে সেটা তোমরা মন্তব্যের ঘরে লিখবে। আরো একটি বিষয় তোমাদের সাথে শেয়ার করতে চাই যে আমরা আমাদের এই গ্রুপে মাত্র ১ সপ্তাহের ব্যবধানে প্রায় ৬০০ র অধিক স্টুডেন্ট এই গ্রুপে যোগদান করেছে। আমি সেজন্য তোমাদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই। তবে আমাদের এই কলেজের এই প্রচেষ্টা আরো বেশি সার্থক এবং সাফল্যমণ্ডিত হবে যদি তোমরা বেশি বেশি এই গ্রুপের কন্টেন্ট গুলো ফলো করো এবং ভিডিও গুলো তোমরা নিজেরা বাসায় সময় নিয়ে যদি দেখো। এখানে একটি বিষয় উল্লেখ করা প্রয়োজন। আসলে যেকোনো নতুন বিষয়ে বা নতুন কিছু শুরু করার ক্ষেত্রে কিছু ত্রুটি বা জটিলতা বা বাধা বিপত্তি থাকে। যেমন প্রযুক্তির ক্ষেত্রে প্রথম অনেক ধরনের অসুবিধাও কাজ করে। যেহেতু আমরা একটি কঠিন সময় পার করছি, সুতরাং আমাদেরকে একটু সৃজনশীল হতে হবে বা নতুন বিষয়গুলোকে সহজভাবে দেখতে হবে এবং গ্রহণ করতে হবে। এখানে একটি বিষয় সবার সামনে এসেছে, সেটা হচ্ছে যে অনেকে দূর-দূরান্তে থাকে। সেক্ষেত্রে আম ভিডিও কনটেন্ট গুলো দেখার ক্ষেত্রে মোবাইলে বা কম্পিউটারে ইন্টারনেট কানেকশনটা একটি গুরুত্বপূর্ণ বিষয়। তো আমার মনে হয় আ বর্তমানে এমন কোনো জায়গা নেই যেখানে ইন্টারনেট কানেকশন মোবাইলে অন্তত পাওয়া যায় না। আমরা যদি একটু বিষয়টি সহজভাবে নেই, যেমন মোবাইলে বিভিন্ন সাইজের ডাটা প্যাক কিনতে পাওয়া যায়। তো আমরা যদি বিষয়টাকে শেখার জন্য জানার উদ্দেশ্যে মোবাইলে একটু সচেতন হই, অর্থাৎ আমরা যদি মোবাইলে একটি ডাটা প্যাক বা একটি ইন্টারনেট কানেকশন যদি নিয়ে নেই, অর্থাৎ ১ জিবি বা ২ জিবি ডাটা আমরা যদি বিভিন্ন মেয়াদে পাওয়া যায় যেকোনো অপারেটরই, আমরা সেটা যদি রিসিভ করি অর্থাৎ মোবাইলে আমরা সেটার জন্য একটু অর্থ ব্যয় করি। আমি নিশ্চিত যে বর্তমানে বিভিন্ন যে ডাটা প্যাক গুলি পাওয়া যায় সেগুলো কিন্তু খুব বেশি এক্সপেনসিভ নয় এবং মোবাইলে ডাটা কানেকশনের স্পিডও কিন্তু যথেষ্ট ভালো। আমরা যারা বাসায় ব্রডব্যান্ড কানেকশন ইউজ করি, আমি জানি যে মোবাইলের ইন্টারনেট কানেকশন স্পিড যথেষ্ট ভালো। তবে যারা হয়তো 4G নেটওয়ার্কের বাহিরে, তাদের জন্য হয়তো একটু সমস্যা হতে পারে। তারপরেও এখন আমার মনে হয় না এমন কোনো জায়গা রয়েছে যেখানে ইন্টারনেট স্পিডটা যেকোনো ভিডিও কনটেন্ট দেখার অনুপযুক্ত। আমার মনে হয় না এরকম কোনো জায়গা রয়েছে। অন্তত আমরা যে এলাকায় বসবাস করি তার আশেপাশে। তো যাই হোক, আমরা আমাদের ক্লাসে চলে যাই। আমাদের আজকের বিষয় হচ্ছে কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং। তো সেইখানে অনেকগুলো বিষয় রয়েছে। আমরা বিগত ক্লাসে ফাইবার অপটিক কেবল এবং টপোলজি নিয়ে নেটওয়ার্ক টপোলজি নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে আমরা দেখব যে কম্পিউটার নেটওয়ার্ক আসলে কয় ধরনের? কম্পিউটার নেটওয়ার্কের বেসিক কনসেপ্টটা কি? সেটা আমরা আজকে জানার চেষ্টা করব। এখানে অনেকগুলো বিষয় রয়েছে, তো আমি সেখান থেকে আজকের ক্লাসে আমি গুরুত্ব দিব কম্পিউটার নেটওয়ার্কের প্রকারভেদগুলো। তো আশা করি তোমরা একটু মনোযোগ সহকারে দেখলে জিনিসগুলো বুঝতে পারবে এবং পাশাপাশি যদি তোমরা তোমাদের মূল পাঠ্য বইটা সাথে রাখো, তাহলে তোমাদের জন্য বিষয়গুলো বোঝা আরো সহজ হবে। এখানে অনেকগুলো বিষয় রয়েছে। আমি আজকের ক্লাসে সবগুলো বিষয় আলোচনা করব না। আজকে আমরা মূলত নেটওয়ার্কের
ধারণা, নেটওয়ার্কের উদ্দেশ্য এবং নেটওয়ার্কের প্রকারভেদ, তিনটি বিষয় নিয়ে কথা বলবো। তো চলো আমরা সামনে যাই। নেটওয়ার্কের ধারণা বলতে আসলে আমরা যেটা বুঝি যে পরস্পর ডেটা আদান প্রদানের লক্ষ্যে বিভিন্ন কম্পিউটার কোনো যোগাযোগ মাধ্যম দ্বারা একসঙ্গে যুক্ত থাকলে সেটাকে কম্পিউটার নেটওয়ার্ক বলা হয়। নেটওয়ার্ক শব্দটাই বলতে বোঝায় যে দুই বা ততোধিক জিনিসকে একটা সংযোগ ব্যবস্থার মধ্যে নিয়ে আসা। তো সেই জিনিসটা যদি কম্পিউটারের সংযোগ ব্যবস্থা হয় তাহলে সেটাকে আমরা কম্পিউটার নেটওয়ার্ক হিসেবে বলতে পারি। আর নেটওয়ার্ক তৈরির মূল উদ্দেশ্য বা প্রধানতম উদ্দেশ্য হচ্ছে যে শেয়ারিং। আমরা জানি যে বর্তমান তথ্য প্রযুক্তির যুগে ইনফরমেশন শেয়ারিং করাটাই হচ্ছে একটা বিশাল কাজ। অর্থাৎ এই একজনের কাছে যে রিসোর্স আছে সেটা সে অন্যের সাথে শেয়ার করবে। যেমন ধরো আমরা ফেসবুকে বিভিন্ন জিনিস শেয়ার করি। শেয়ার করার মূল উদ্দেশ্যটাই হচ্ছে যে, যে জিনিসটা গুরুত্বপূর্ণ বা ভালো লাগার মতন সেটা সবার সাথে শেয়ার করে নেওয়া। যেন আমি যে জিনিসটা জানি বা আমার কাছে যে তথ্যটা রয়েছে সেটা যেন অন্যজনের কাছেও এভেইলেবল হয়। তো কম্পিউটার নেটওয়ার্কের উদ্দেশ্যটাও অনেকটা সেইরকম। একেকটা কম্পিউটারে যে সমস্ত রিসোর্স থাকে সেগুলাকে পরস্পরের সাথে শেয়ার করা। এখন এই শেয়ারিং করতে গেলে যে কাজটা করতে হবে, কম্পিউটারগুলোর মধ্যে তারের সাহায্যে অথবা তারবিহীন মাধ্যমের সহায়তায় একটা নেটওয়ার্ক তৈরি করতে হবে। এই যে নেটওয়ার্কটি তৈরি করা হয় এটাকে এক কথায় বলা হয় কম্পিউটার নেটওয়ার্ক। কম্পিউটার নেটওয়ার্কের উদ্দেশ্য আমরা বললাম যে শেয়ারিং করা। অর্থাৎ এখানে আমরা জিনিসটাকে আরেকটু ডিটেইলে যদি বলি যে রিসোর্স শেয়ার বলতে যে জিনিসটা বোঝানো হয় সেটা মূলত ৩ টা জিনিস। একটা হচ্ছে বিভিন্ন ধরনের হার্ডওয়্যার রিসোর্স শেয়ার করা। দ্বিতীয়ত বিভিন্ন ধরনের সফটওয়্যার রিসোর্স শেয়ার করা। তৃতীয়ত হচ্ছে বিভিন্ন ধরনের ইনফরমেশন রিসোর্স শেয়ার করা। আমি যদি একটু উদাহরণ দিয়ে বলি, যেমন একটা কম্পিউটারে একটা অফিসে অনেকগুলো কম্পিউটার আছে এবং প্রত্যেকেরই বিভিন্ন ধরনের ডকুমেন্ট প্রিন্ট করার প্রয়োজন হয়। এখন প্রত্যেকটি কম্পিউটারের সাথে একটি করে প্রিন্টার না দিয়ে যদি অফিসে এমন একটি প্রিন্টার রাখা যায় এবং সেটার সাথে অন্য কম্পিউটারগুলোর নেটওয়ার্ক স্থাপন করা যায়, তাহলে কিন্তু একটা প্রিন্টার সকলেই শেয়ার করতে পারে। তাহলে এটা হচ্ছে, যেহেতু প্রিন্টার হচ্ছে এক ধরনের হার্ডওয়্যার, এজন্য আমরা এটাকে বলতে পারি হার্ডওয়্যার রিসোর্স শেয়ারিং। আবার অন্যভাবে আমরা যদি দেখি যে বর্তমানে আমরা কম্পিউটারে যে ধরনের টুলস বা অ্যাপ্লিকেশন ব্যবহার করি এগুলোকে বলা হয় কি সফটওয়্যার। এখন যেগুলো বিভিন্ন ধরনের কাজের সফটওয়্যার, অর্থাৎ বড় বড় বা অনেক জটিল কাজ করা হয় সেগুলোর জন্য কিন্তু আমাদেরকে লাইসেন্স বা সফটওয়্যার ক্রয় করে ব্যবহার করতে হয়। অর্থাৎ সেগুলো কিন্তু ফ্রি পাওয়া যায় না। যেমন বিভিন্ন ধরনের অ্যানিমেশন সফটওয়্যার, বিভিন্ন ধরনের অ্যানালাইসিস সফটওয়্যার বা ইত্যাদি। তো এই সফটওয়্যার গুলো যেহেতু অনেক এক্সপেন্সিভ এজন্য এগুলোকে সবগুলো কম্পিউটারে আলাদা আলাদা দেয়া যাওয়া অনেক সময় সম্ভব হয় না। সেক্ষেত্রে একটা বা দুইটা সফটওয়্যারকে অনেকের মাঝে শেয়ার করতে হয়। তো সেক্ষেত্রে আমরা যখন সফটওয়্যার গুলোকে একটা সফটওয়্যার যখন অনেকে ব্যবহার করার সুযোগ পায় তখন সেটাকে আমরা বলতে পারি যে সফটওয়্যার রিসোর্স শেয়ার। এটা এক ধরনের বিশাল সুবিধা কম্পিউটার নেটওয়ার্কের বা কম্পিউটার নেটওয়ার্কের উদ্দেশ্য। আর তৃতীয়ত আমরা সবসময় যে কাজটা করি বিভিন্ন ধরনের ইনফরমেশন, অর্থাৎ বিভিন্ন ধরনের ডেটা, বিভিন্ন ধরনের ইমেজ, বিভিন্ন ধরনের ফাইল আমরা পরস্পরের সাথে শেয়ার করি। অর্থাৎ একজনের কাছে যেটা আছে সে কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে অন্যজনের কাছে ছড়িয়ে দেওয়ার সুযোগ রয়েছে, অর্থাৎ শেয়ারিং করা। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে নেটওয়ার্কিং এর মূল উদ্দেশ্য হচ্ছে ৩ টা। সেটা হচ্ছে হার্ডওয়্যার, সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন শেয়ারিং। এবার আমরা দেখি নেটওয়ার্ককে কয় ভাগে ভাগ করা যায়, অর্থাৎ নেটওয়ার্কের শ্রেণী বিভাগ অথবা প্রকারভেদ। বর্তমান বিশ্বের বিভিন্ন দেশে অসংখ্য কম্পিউটার নেটওয়ার্ক বিদ্যমান। এই নেটওয়ার্কে অসংখ্য কম্পিউটার সহ অনেক দামি দামি যন্ত্রপাতি বিভিন্নভাবে ব্যবহার করা হয়ে থাকে। এখানে একটা জিনিস উল্লেখ করা প্রয়োজন, কম্পিউটার নেটওয়ার্কের মধ্যে যে শুধু কম্পিউটার থাকে ব্যাপারটা কিন্তু সেরকম নয়। আমরা একটু আগেই জানলাম যে একটা নেটওয়ার্কের মধ্যে একটা প্রিন্টার থাকতে পারে, একটা নেটওয়ার্কের মধ্যে একটা স্ক্যানার থাকতে পারে, একটা ফটোকপিয়ার থাকতে পারে,
বা কোনো ধরনের সার্ভার বা কোনো ধরনের যেটা বলছিলাম যে অর্থাৎ কম্পিউটার নেটওয়ার্কের মধ্যে অন্যান্য অনেক যন্ত্রপাতি বা ইলেকট্রনিক ডিভাইসও থাকতে পারে। তো নেটওয়ার্কের উদ্দেশ্য বা নেটওয়ার্কের ব্যবহারের উপর ভিত্তি করে নেটওয়ার্কের অনেকগুলো শ্রেণী বিভাগ রয়েছে। মালিকানার উপর ভিত্তি করে নেটওয়ার্ককে প্রধানত ২ ভাগে ভাগ করা যায়, প্রাইভেট নেটওয়ার্ক এবং পাবলিক নেটওয়ার্ক। আবার নিয়ন্ত্রণ কাঠামোর উপর ভিত্তি করে নেটওয়ার্ককে ৩ টি ভাগে ভাগ করা যায়, যেমন সেন্ট্রালাইজড নেটওয়ার্ক, ডিস্ট্রিবিউটেড নেটওয়ার্ক এবং হাইব্রিড নেটওয়ার্ক। অর্থাৎ নেটওয়ার্কটা কিভাবে নিয়ন্ত্রিত হবে সেটার উপর ভিত্তি করে নেটওয়ার্কটা ৩ ধরনের। এবং এই বিষয়গুলো কিন্তু তোমাদের বইতেও খুব সুন্দরভাবে ব্যাখ্যা করা রয়েছে। অর্থাৎ তোমরা যদি বই থেকে জাস্ট পয়েন্ট গুলো একটু খাতায় নোট ডাউন করে মনে রাখতে পারো এবং শব্দের অর্থগুলোও যদি জানার চেষ্টা করো, তাহলে দেখবে যে বিষয়গুলো অনেক ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা, আমরা সামনে যাই। আবার ভৌগোলিক বিস্তৃতি অনুসারে নেটওয়ার্ককে ৪ ভাগে ভাগ করা যায়। সেটা হচ্ছে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, লোকাল এরিয়া নেটওয়ার্ক, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক এবং ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। অর্থাৎ আমরা যেটা দেখতে পেলাম, একটু যদি পিছনে যাই, মালিকানার ভিত্তিতে নেটওয়ার্ক ২ ধরনের। অর্থাৎ এটা যদি কোনো ব্যক্তি মালিকানাধীন হয়, অর্থাৎ কোনো একটি প্রতিষ্ঠানের বা একটি নির্দিষ্ট জায়গায় হয়, তাহলে সেটাকে বলা হচ্ছে প্রাইভেট নেটওয়ার্ক। আবার একটা নেটওয়ার্ক যদি কোনো একটা এলাকা ভিত্তিক অথবা বড় কোনো পরিসরে যেখানে সকলের অ্যাক্সেস করার সুযোগ রয়েছে, সেই ধরনের নেটওয়ার্ককে বলা হচ্ছে পাবলিক নেটওয়ার্ক। আবার নিয়ন্ত্রণ, নেটওয়ার্কটা যে কিভাবে নিয়ন্ত্রিত হবে সেটার উপর ভিত্তি করে ৩ ভাগে ভাগ করা হয়েছে। যদি নেটওয়ার্কটি একটি কেন্দ্রীয় সার্ভার বা হোস্ট কম্পিউটার দ্বারা নিয়ন্ত্রিত হয়, যেটা তখন সেটাকে বলা হবে সেন্ট্রালাইজড নেটওয়ার্ক। এ ধরনের নেটওয়ার্কে আসলে যে কম্পিউটার গুলো যুক্ত হয় সেগুলোকে বলা হয় টার্মিনাল। এখন এই টার্মিনাল গুলো হচ্ছে, আমরা এর আগের ক্লাসে বলেছিলাম, নেটওয়ার্কে যে কম্পিউটার গুলো যুক্ত থাকে সেগুলোকে কিন্তু কখনো কখনো টার্মিনাল বলা হয়, কখনো কখনো নোড বলা হয়। এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে টার্মিনাল আবার ২ ধরনের, একটা হচ্ছে ডাম্ব টার্মিনাল, আর একটা হচ্ছে ইন্টেলিজেন্ট টার্মিনাল। ডাম্ব টার্মিনাল মানে হচ্ছে যে নেটওয়ার্কে যে কম্পিউটার গুলো যুক্ত থাকবে সেগুলো যদি শুধু একটা নির্দিষ্ট কাজের জন্য হয়, অর্থাৎ এর বাইরে কোনো বাড়তি কাজ করার ক্ষমতা যদি ওই কম্পিউটারে না থাকে, তখন সেটাকে বলা হয় ডাম্ব টার্মিনাল। অর্থাৎ একটু বোকা প্রকৃতি। ডাম্ব কথাটার অর্থই হচ্ছে বোকা। কিন্তু তাকে যা বলা হয় সে শুধু সেটাই করতে পারে। এর বাইরে তার নিজের ডিসিশন নেওয়ার কোনো অ্যাবিলিটি নাই। আরেকটি টার্মিনাল হচ্ছে যে ইন্টেলিজেন্ট টার্মিনাল। অর্থাৎ সেই টার্মিনালে মাধ্যমে কম্পিউটার এর বাইরে বা বাড়তি কিছু কাজও করার অ্যাবিলিটি সে রাখে। অর্থাৎ সে কিছুটা ইন্টেলিজেন্ট, অর্থাৎ তার কিছু বাড়তি ক্ষমতা দেয়া রয়েছে। আবার দ্বিতীয় প্রকারভেদটি হচ্ছে ডিস্ট্রিবিউটেড নেটওয়ার্ক। ডিস্ট্রিবিউটেড নেটওয়ার্কটি আবার সেন্ট্রালাইজ নেটওয়ার্কের থেকে একটু আলাদা। সেন্ট্রালাইজ নেটওয়ার্কে সবকিছুই সার্ভার কেন্দ্রিক বা হোস্ট কম্পিউটার কেন্দ্রিক। কিন্তু ডিস্ট্রিবিউটেড নেটওয়ার্কে যে টার্মিনাল গুলো যুক্ত থাকে সেগুলো একটু ছড়িয়ে ছিটিয়ে থাকে এবং তাদের মূল নিয়ন্ত্রণটা শুধুমাত্র সেন্ট্রাল কম্পিউটার থেকে হয় না। এছাড়াও আরো কিছু কম্পিউটার রয়েছে, সেগুলোর ভূমিকাও এখানে গুরুত্বপূর্ণ। আর যখন একাধিক নেটওয়ার্ক ব্যবস্থা যখন একত্র হয়ে একটা পূর্ণাঙ্গ নেটওয়ার্কের মতো আচরণ করে, তখন সেটাকে বলা হচ্ছে হাইব্রিড নেটওয়ার্ক। অর্থাৎ এখানে কিছু বৈশিষ্ট্য সেন্ট্রালাইজ নেটওয়ার্কেরও থাকবে, আবার কিছু বৈশিষ্ট্য ডিস্ট্রিবিউটেড নেটওয়ার্কেরও থাকবে। এই ধরনের একাধিক বৈশিষ্ট্য সম্পন্ন নেটওয়ার্ককে বলা হবে হাইব্রিড নেটওয়ার্ক। আর ভৌগোলিক বিস্তৃতি অনুসারে বোঝা যাচ্ছে যে এখানে নেটওয়ার্কটার ভৌগোলিক এলাকা, অর্থাৎ দূরত্ব অথবা কতটুকু এরিয়া সে কভার করবে সেটার উপর ভিত্তি করে এটা ৪ ধরনের। সবচেয়ে অল্প এলাকা বা কম দূরত্ব বিশিষ্ট হচ্ছে পার্সোনাল এরিয়া। এর থেকে একটু বড় হলে হবে লোকাল এরিয়া। পুরো শহরব্যাপী হলে সেটাকে বলা হবে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। আর সেটা যদি একাধিক শহর বা সম্পূর্ণ দেশব্যাপী হয়, তখন সেটাকে বলা হবে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। তো এই নেটওয়ার্ক গুলোর একটু বর্ণনাও এখানে রয়েছে।
তো পার্সোনাল আমরা যদি একটু সংক্ষেপে বোঝার চেষ্টা করি, পার্সোনাল এরিয়া নেটওয়ার্কের ব্যাপ্তি বা পরিসীমা সীমিত, যেহেতু এটা পার্সোনাল লেভেলে হয়, সেটা সাধারণত 10 মিটারের মধ্যে সীমাবদ্ধ। যেমন আমরা উদাহরণস্বরূপ বলতে পারি বাসায় আমরা যে ওয়াইফাই নেটওয়ার্ক ইউজ করি এটা এক ধরনের পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, কারণ ওই ওয়াইফাই নেটওয়ার্ক শুধু একটি বাসার মধ্যে সীমাবদ্ধ। আচ্ছা, আমরা পরবর্তী প্রকারভেদে যাই। লোকাল এরিয়া নেটওয়ার্ক সাধারণত 10 কিলোমিটার বা তার কম এরিয়ার মধ্যে অনেকগুলো কম্পিউটার বা ডিভাইস নিয়ে তৈরি হয়। এই লোকাল এরিয়া নেটওয়ার্কের আবার দুটি ভাগ রয়েছে, একটি হচ্ছে ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক এবং অন্যটি হচ্ছে পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক। ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্কটি হচ্ছে একটা এরকম, যেখানে একটি মূল সার্ভার থাকবে এবং সেই সার্ভারের সাথে অনেকগুলো কম্পিউটার যুক্ত থাকবে। এই মূল কম্পিউটারটিকে বলা হয় সার্ভার এবং এর সাথে যে কম্পিউটারগুলো যুক্ত থাকে তাদেরকে বলা হয় ক্লায়েন্ট। এই যে দেখো, আমরা আসলে নেটওয়ার্কে যুক্ত কম্পিউটারগুলো অনেকগুলো নাম আমরা ধীরে ধীরে জানতে পারছি। যেমন এই কম্পিউটারগুলো কখনো বলা হয় নোড, কখনো বলা হয় টার্মিনাল, এখন আবার দেখতে পাচ্ছি যে এই কম্পিউটারগুলোকে ক্লায়েন্টও বলা হয়, অর্থাৎ সেবা গ্রহণকারী। ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্কের বেশ কিছু সুবিধা রয়েছে। এটা কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রণ করা যায়, ডেটা সুরক্ষিত থাকে, ডেটা নিরাপত্তা থাকে এবং নেটওয়ার্কের সংযোগকৃত রিসোর্স যেমন প্রিন্টার, স্ক্যানার বা এই ধরনের ডিভাইসগুলো শেয়ার করা যায় এবং ফাইল ব্যবস্থাপনা এবং ডেটা ব্যাকআপ খুব সহজে করা যায়। এগুলো হচ্ছে ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্কের সুবিধা। আর কিছু অসুবিধাও রয়েছে ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্কের, যেমন ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্কটি ইস্টাবলিশ করা এবং এটার ম্যানেজমেন্ট একটু জটিল ও ব্যয়বহুল, কারণ এখানে একটি সেন্ট্রাল সার্ভার কম্পিউটার রাখতে হয় যেটা সাধারণ কম্পিউটারের মতো নয় এবং সেই কম্পিউটারের সাথে অন্য টার্মিনালগুলোকে কনফিগার করতে হয়। এই কাজটা একটু জটিল এবং সেন্ট্রাল সার্ভার বা হোস্ট কম্পিউটারটি একটু ব্যয়বহুল। আবার একটি বড় অসুবিধা হচ্ছে যে কোনো কারণে সার্ভারের সমস্যা হলে, অর্থাৎ সার্ভার কম্পিউটারটি বিকল হয়ে গেলে পুরো নেটওয়ার্কটি অচল হয়ে যায়। আবার একই সাথে বিভিন্ন ক্লায়েন্ট থেকে আসা রিকোয়েস্ট নেটওয়ার্কে ট্রাফিক তৈরি করতে পারে। ট্রাফিক তৈরি করতে পারে অর্থাৎ নেটওয়ার্কে যদি ক্লায়েন্ট বেশি হয় তখন সবাই যদি একসাথে সেন্ট্রাল কম্পিউটারে রিকোয়েস্ট পাঠায় তখন সেখানে একটা ডাটা ট্রাফিক অর্থাৎ ডেটার মধ্যে জ্যাম লেগে যায়। একটা রাস্তায় যেরকম একসাথে অনেকগুলো গাড়ি চলে আসলে রাস্তার মধ্যে জ্যাম তৈরি হয়, সেরকম একটা নেটওয়ার্কের মধ্যেও একই সাথে যদি অনেকগুলো কম্পিউটার থেকে অ্যাক্সেস করা হয় তখন সেখানে মূল কেন্দ্রীয় সার্ভার কম্পিউটারে এক ধরনের চাপ তৈরি হয়। এই চাপটাকেই বলা হয় নেটওয়ার্ক ট্রাফিক। এটা অনেক সময় ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্কে এক ধরনের জটিলতা তৈরি করে। আর দ্বিতীয় যে নেটওয়ার্কটি রয়েছে পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক। এই পিয়ার টু পিয়ার নেটওয়ার্কে আমরা ছবিতে দেখতে পাচ্ছি যে প্রত্যেকেই প্রত্যেকের সাথে সংযুক্ত। এখানে পিয়ার বলতে বোঝানো হচ্ছে সমগোত্রীয় বা সমবৈশিষ্ট্য সম্পন্ন এক একটি কম্পিউটার। এখানে সবগুলা কম্পিউটারই একে অপরের সাথে সংযুক্ত, অর্থাৎ এখানে কাউকে আলাদা কোনো প্রায়োরিটি বা আলাদা কোনো বিশেষ কোনো বাড়তি ক্ষমতা দেয়া হয়নি। তো যখন সবগুলো কম্পিউটারই সমান ক্ষমতা সম্পন্ন হয় তখন সেই ধরনের এবং পরস্পরের সাথে যুক্ত থাকে এই ধরনের নেটওয়ার্ককে বলা হয় পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক। এই ধরনের নেটওয়ার্কের সুবিধা হচ্ছে এটা সেট আপ করা খুব সহজ এবং কোনো অপারেটিং সিস্টেমের প্রয়োজন হয় না এবং যে কোনো রিসোর্স সরাসরি ভাগাভাগি করতে পারে, তো শেয়ার করা যায়। এখানে কোনো কেন্দ্রীয় সার্ভারের প্রয়োজন নেই এবং এটা রক্ষণাবেক্ষণ করার জন্য কোনো দক্ষ জনবলের প্রয়োজন নেই। এখানে একটা জিনিস জেনে রাখা ভালো, বর্তমানে আমরা যে অফিস আদালতে বিভিন্ন ধরনের কাজ হয় সেখানে কিন্তু কম্পিউটারের একটা বিশাল ব্যবহার রয়েছে। বর্তমানে কর্পোরেট অফিসগুলোতে মোটামুটি সব জায়গাতেই কম্পিউটার নেটওয়ার্ক রয়েছে এবং এই নেটওয়ার্ক গুলো মেনটেন করার জন্য কিন্তু বিশেষ দক্ষ জনগণের প্রয়োজন আছে, অর্থাৎ কম্পিউটারে যোগ্যতা সম্পন্ন এবং নেটওয়ার্কের অভিজ্ঞতা সম্পন্ন কম্পিউটারে বিশেষজ্ঞ লোকদেরকেই কিন্তু এই ধরনের দায়িত্বে নিয়োগ দেওয়া হয় এবং কোনো কোনো কর্পোরেট অফিসে MIS ডিপার্টমেন্ট বা ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেশন বা ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর এই ধরনের আলাদা ডিপার্টমেন্ট রয়েছে।
বিশেষ করে ব্যাংকগুলোতে এই জিনিসটা খুব বেশি প্রয়োজন হয়। তো সুতরাং এই জিনিসটা এইজন্যই বলা হয়েছে যে যদি আমরা পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক হয়, যেটা মোটামুটি লোকাল এরিয়া নেটওয়ার্কে বা সীমিত পর্যায়ে, সেখানে এই ধরনের দক্ষ জনবলের প্রয়োজন নেই। মোটামুটি জ্ঞানসম্পন্ন লোক হলেই কিন্তু পিয়ার টু পিয়ার নেটওয়ার্কে কাজ করতে পারবে বা সেট আপ করতে পারবে। তবে এটার অসুবিধার দিক রয়েছে, এখানে নিরাপত্তা ব্যবস্থা খুব দুর্বল, কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থা নেই এবং একাধিক নেটওয়ার্কের সাথে এটাকে যুক্ত করতে গেলে অসুবিধা তৈরি হয়। এরপরে যেটা আসবে যে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, যখন একটি শহরের বিভিন্ন স্থানে অবস্থিত কিছু কম্পিউটার বা তাদের দ্বারা গঠিত কিছু ল্যানকে নিয়ে একটি বড় নেটওয়ার্ক তৈরি হয়, তখন সেটাকে বলা হয় মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। অর্থাৎ মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্কটি হচ্ছে একটি বড় ধরনের নেটওয়ার্ক, যেখানে অনেকগুলো লোকাল এরিয়া নেটওয়ার্ক একসাথে যুক্ত থাকতে পারে। অর্থাৎ ছোট ছোট অনেকগুলো ল্যানকে একত্র করে যখন একটা বড় নেটওয়ার্ক তৈরি করা হয়, তখন সেই নেটওয়ার্কটিকে বলা হয় ল্যান ম্যান বা মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। যেমন এটা একটা উৎকৃষ্ট উদাহরণ হতে পারে কোনো একটি শহরের টিভি নেটওয়ার্ক। আমরা যে বাসায় স্যাটেলাইট টিভি দেখি, এই স্যাটেলাইট টিভি গুলোও কিন্তু এক ধরনের নেটওয়ার্কের মধ্যে অন্তর্ভুক্ত। এরপরে আসবে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক বা ওয়ান। এখানে আমরা স্বাভাবিকভাবে বুঝতে পারছি যে যখন নেটওয়ার্কের বিস্তৃতিটা অনেক বড়, অনেক ওয়াইড হবে, তখন সেটাকেই মূলত ওয়াইড এরিয়া নেটওয়ার্ক বলা হয়। অর্থাৎ বিভিন্ন ভৌগোলিক দূরত্বে অবস্থিত কিছু ল্যান বা ম্যান যখন একত্রে সংযুক্ত হয়ে একটি বৃহৎ নেটওয়ার্ক তৈরি করে, তখন সেটাকে বলা হয় ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। অর্থাৎ যেমন আমরা বলতে পারি যে ঢাকায় একটি মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক আছে, কুমিল্লায় একটি মেট্রোপলিটন ম্যান রয়েছে, চিটাগাং একটি ম্যান রয়েছে। এখন এই তিনটা ম্যানকে যদি একত্রে করা হয়, তাহলে যেই নেটওয়ার্কটি তৈরি হবে সেটাকে বলা হবে ওয়ান বা ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। ওয়ান এর সুবিধাগুলো হচ্ছে মুহূর্তের মধ্যে বিশ্বের এক স্থান থেকে অন্য স্থানে ডাটা বা সংবাদ পাঠানো যাবে। মেমোরি ব্যবস্থার মাধ্যমে ডেটাকে সংরক্ষণ করা যায় এবং প্রয়োজনে তা গ্রাহকের কাছে অতি অল্প সময়ে পাঠানো যায়। এখানে একটা বড় সুবিধা হচ্ছে রোগী ঘরে থেকে ডাক্তারের সাথে কথা বলতে পারবেন, ডাক্তারকে দেখতে পারবেন। ইলেকট্রনিক সেন্সরে হাত রাখার মাধ্যমে রোগীর নমুনা ও লক্ষণ সম্পর্কে ডাক্তারকে অবহিত করতে পারবেন। অর্থাৎ টেলিমেডিসিন বলতে যে জিনিসটা আমরা বুঝি, যে ডাক্তার অন্য এক শহরে বা অন্য এক দেশে রয়েছে, রোগী সম্পূর্ণ ভিন্ন এক জায়গায় অনেক বড় ভৌগোলিক দূরত্বে অবস্থান করছে। এই ধরনের সিচুয়েশনে যদি ডাক্তারের সাথে রোগীর একটি সংযোগ স্থাপন করতে হয়, সেক্ষেত্রে কিন্তু ওয়াইড এরিয়া নেটওয়ার্কের প্রয়োজন রয়েছে। এটা একটা বড় ধরনের সুবিধা। আরেকটি নেটওয়ার্ক রয়েছে যেটাকে বলা হয় ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক। সাধারণত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এই ধরনের নেটওয়ার্ক তৈরি করা হয়। যেমন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে বা কোনো প্রতিষ্ঠানে ২ বা ততোধিক ল্যানকে যুক্ত করে যে নেটওয়ার্ক গড়ে ওঠে, তাকে ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক বলে। উদাহরণস্বরূপ বলা যায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বা বুয়েটের ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক রয়েছে। অর্থাৎ সাধারণত বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ক্যাম্পাস কিন্তু অনেক বড় হয়। অর্থাৎ কয়েক একর জায়গা মিলে এবং অনেকগুলো ভবন নিয়ে একটি ক্যাম্পাস তৈরি হয়, যেখানে একাডেমিক ভবন থাকে, প্রশাসনিক ভবন থাকে, অনেকগুলো হোস্টেল থাকে, বিভিন্ন ধরনের আম ভবন থাকে। সবগুলো ভবনে যে ছোট ছোট ল্যান বা লোকাল এরিয়া নেটওয়ার্ক রয়েছে, এই নেটওয়ার্ক গুলোকে আবার একত্র করে একটা টোটাল ক্যাম্পাস নেটওয়ার্ক তৈরি করা যায়। এই ধরনের নেটওয়ার্কই বলা হয় মূলত ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক। তো আজকে এই পর্যন্তই। আমরা আজকে নেটওয়ার্কের প্রকারভেদগুলো দেখলাম। তো আগামী ক্লাসে আমরা ২য় অধ্যায়ের অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করব তোমরা ভিডিওটি দেখবে এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবে, এবং কোনো জায়গায় কোনো কিছু অস্পষ্টতা থাকলে বা না বুঝলে আশা করি তোমরা সেই জিনিসগুলো কমেন্টের মাধ্যমে বা প্রশ্ন আকারে জানাবে। আমি চেষ্টা করব সেগুলোর উত্তর দিতে। আর স্টুডেন্টদেরকে আমি বেশি বেশি অনুরোধ করব, আমাদের কলেজের মোটামুটি সকল শিক্ষকই কম বেশি ভিডিও আপলোড করছেন বিভিন্ন বিষয়ের উপরে, এবং এই লেকচারগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং আমি মনে করি খুবই মূল্যবান। এই অর্থে যে ক্লাসে একটা লেকচার আমরা ফলো করলে কিন্তু সেটা পুনরায় দেখার সুযোগ নেই।
এখানে কিন্তু তুমি একটা লেকচার বারবার টেনে পজ করে আবার নতুন করে দেখে কোনো জায়গা না বুঝলে সেটা বারবার ভিডিওগুলো দেখে কিন্তু বোঝার সুযোগ রয়েছে। এবং কোনো জায়গায় কোনো সমস্যা থাকলে তুমি কিন্তু মানে নিঃসংকোচে তোমরা কমেন্টে প্রশ্ন করতে পারো বা প্রয়োজনে স্যারের সাথে ফোনেও কথা বলতে পারো। যে তোমাদের যে চাহিদাগুলো রয়েছে এই সংক্রান্ত বিষয়ে। তো আশা করি তোমরা বিষয়গুলো ভালোভাবে অনুধাবন করবে এবং তোমাদের অন্য শিক্ষার্থীদেরকেও আহ্বান করবে যেন এই অনলাইন ক্লাসগুলো ফলো করে তোমরা বেশি বেশি জিনিসগুলো বোঝার চেষ্টা করবে এবং বাসায় পড়াশোনার প্রতি আরো বেশি মনোযোগী হবে এবং সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে সেই কামনা করে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ।